তাই আপনাকেও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা শিখতেই হবে স্টক মার্কেটের মধ্যে লং টার্মে টিকে থাকার জন্য। দেখুন এখানে -198, -230, -86। অ্যাকচুয়ালি একটা মাইনাস কেন? যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এত কঠিন কাজ নয়, এর জন্য সিএ হওয়ার দরকার নেই বা এর জন্য বড় বড় ব্যালেন্স শিট পড়ার দরকার নেই। খুব সিম্পল ওয়েতেও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায়। কোভিডের মতো কোনো সিচুয়েশন যদি আবার চলে আসে, তখন কোম্পানিকে গ্রো করার জন্য বা কোম্পানিকে স্টেবল রাখার জন্য দরকার লিকুইড ক্যাশের। সেটা কোম্পানি কোথায় থেকে পাবে? দেখছেন যে যখন প্রফিট গ্রো করছে, কোম্পানি গ্রো করছে, তখন সে যদি একটু আধটু লোন দেয় তখন সেটাকে আমরা মেনে নিতে পারবো। কিন্তু যে কোম্পানি অলরেডি লস করছে, সেই কোম্পানি যদি আবার কাউকে লোনও দিতে শুরু করে, তাহলে বুঝুন একেই নিজে লস করছো, আবার অন্যজনকে দিয়ে লস করাচ্ছ, মানে ওভারঅল ভরাডুবি হচ্ছে সবারই। শেয়ার মার্কেটের মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে আমরা কম বেশি সকলেই পারি। আর টেকনিক্যাল অ্যানালাইসিস করেই আমরা অনেক স্টকের মধ্যে এন্ট্রিও প্ল্যান করে নিই এবং সেই স্টক বাইও করে নিই। কিন্তু স্টকটা কেনার পর থেকেই আমরা স্টকের মধ্যে যখন ডাউনফল শুরু হয় বা স্টকটা একটু ফল করতে শুরু করে তার প্রাইস, তখন আমরা ভয় পেয়ে যাই, প্যানিক করি। আর সে প্যানিক করে আমরা কি করি? সেল করে দিই। সেল করার ঠিক কয়েকদিনের মধ্যেই দেখি সেই স্টকটা আবারও যে লেভেল থেকে আমি কিনেছিলাম সেই লেভেলে পৌঁছে গেছে এবং সেটা ব্রেকআউট দিয়ে উপরে চলে যাচ্ছে। আমাদের ফোমো ক্রিয়েট হয়, আমরা আবার বাই করে নিই। বাই করার আবার 2 দিন পরে দেখি স্টকটা আবার পড়তে লেগেছে, আবার আমরা সেল করে দিই। কি এরকম সিচুয়েশন আপনাদের সাথেও হয়? তাই তো, চিন্তা নেই, আপনাদের সাথে একা নয়, আমার সাথেও এরকম সিচুয়েশন হয়েছে। কিন্তু কেন হয় এরকম সিচুয়েশন? যদি আপনি সেই স্টকটা ডিপ রিসার্চ করে দেখেন, তাহলে দেখবেন তার পিছনে কিছু ফান্ডামেন্টাল রিজন রয়েছে। কোনো স্টক যদি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি স্ট্রং হয়, তাহলে সেই স্টক তার অ্যাকচুয়াল প্রাইসে অবশ্যই পৌঁছবে। দেখুন বিভিন্ন মার্কেট সিচুয়েশনের জন্য, বিভিন্ন কন্ডিশনের জন্য, কোথাও যুদ্ধ চলছে, কোথাও কেউ কারোর উপর বোম ফেলা দিল, কোথাও একটা ব্যাড নিউজ চলে আসলো, এই ধরনের সিচুয়েশনের জন্য মার্কেটের মধ্যে আমরা প্রাইস কারেকশন দেখতেই পারি, টাইম কারেকশন আমরা দেখতেই পারি। এগুলো একদম কমন লজিক, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু যে স্টক ফান্ডামেন্টালি স্ট্রং, সে বাউন্স ব্যাক করবেই, সে একটা টাইম তার প্রপার প্রাইসে পৌঁছবেই। কিন্তু এটা আপনি কীভাবে বুঝবেন? যদি আপনি সেই স্টকটার ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করতে পারেন। এবার বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা তো খুব টাফ জিনিস। অনেক ব্যালেন্স শিট পড়তে হয়, অনেক প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখতে হয়, অনেক অ্যাকাউন্টিং হিসাব বুঝতে হয়। মনে হয় এটা টাফ, কিছু ক্যালকুলেশন করতে হয়, কিন্তু এখনকার অ্যাডভান্স সিস্টেমে আপনি সব কিছু সামনেই দেখতে পাবেন। কেবল আপনাকে নিজে নিজে মেন্টালি সেটাকে অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এটা খুব একটা কঠিন কাজ নয়। সিম্পল কয়েকটা প্র্যাকটিস করলেই আপনি এটা পেরে যাবেন। আর যখন আপনি পেরে যাবেন, তখন যেই স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি স্টকের মধ্যে এন্ট্রি করেছিলেন না, সেই স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যখন আপনি করতে পেরে যাবেন, তখন আপনার মধ্যে আর প্যানিক ক্রিয়েট হবে না। প্রাইস যখন ফল করবে তখন আপনি ভাবেন, বাহ ফল তো করছে, কোনো অসুবিধা নেই, আমি আবার ওই ফলের মধ্যে বাইং অন ডিপ করব। মানে যত কমবে তত আমি কিনবো, যত কমবে তত আমি কিনবো। তার মানে কি? সেই স্টকটার উপর কনফিডেন্স জেনারেট হবে আপনার। তাই কনফিডেন্স তো রাখতে হবে আপনাকে। যে স্টকের মধ্যে বাইং করছেন, 2 দিন পরে যদি প্রাইস একটু ডাউন হয়ে যায়, আপনি সেল করে দেবেন। আবার প্রাইস যদি বাড়তে লাগে আবার বাই করবেন, আবার প্রাইস কমলে সেল করবেন। এই কি করতে থাকবেন স্টক মার্কেটে? তাহলে কি করে হতে পারবেন আপনি লং টার্ম ইনভেস্টার? লং টার্ম ইনভেস্টার তো পসিবল নয়। আর যত আপনি বড় বড় ইনভেস্টার দেখেছেন, ওয়ারেন বাফেট বলুন, পিটার লিঞ্চ বলুন, রাধাকিষাণ দামানি বলুন, রাকেশ ঝুনঝুনওয়ালা, বিজয় কেরিয়া, এরা সবাই স্টক মার্কেটের ফান্ডামেন্টালের উপর সবথেকে বেশি জোর দিয়েছেন। এরা সবসময় বলেন যে টেকনিক্যাল আমি 20% দেখি, ফান্ডামেন্টাল আমি 80% দেখি। তারা সেই স্টকসের ফান্ডামেন্টাল চেক করে তার বিজনেস মডেল বোঝে, দেখে যে তার বিজনেস মডেলে কি কোনো পরিবর্তন হয়েছে, কোনো প্রবলেম রয়েছে। মার্কেট না হয় কারেকশন করছে, স্টক তো কারেকশন করবেই, কিন্তু তার কি বিজনেস মডেলের মধ্যে কোনো রকম প্রবলেম আসছে, তার সেলস গ্রোথে কোনো রকম প্রবলেম আসছে, এই সমস্ত জিনিস তারা দেখে। যদি দেখে তার মধ্যে প্রবলেম ফান্ডামেন্টাল, তাহলে তারা এক্সিট করে। কিন্তু যদি ফান্ডামেন্টালি প্রবলেম না দেখে, তারা হোল্ড করে। আর তারা লং টার্মে সবথেকে বেশি ওয়েলথ ক্রিয়েট করেছে। তাই আপনাকেও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা শিখতেই হবে স্টক মার্কেটের মধ্যে লং টার্মে টিকে থাকার জন্য। আর না হলে শর্ট টার্মে প্রচুর ট্রেডার আসে আর যায়। তাই আজকের ভিডিওতে কী করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব ইজিলি করতে হয়, সিম্পল ওয়ে, যে ওয়েতে আমি বুঝি সেই সিম্পল ওয়েতে আমি আপনাকেও বোঝাবো। কারণ আমি বেশি কমপ্লেক্স বুঝি না, তো আপনাকেও সিম্পলি দেখাবো। তাই ভিডিওটা একটু বড় হবে হয়তো, কিন্তু এর মধ্যে পাবেন আপনি কমপ্লিট নলেজ। তাই সম্পূর্ণ ভিডিওর সাথে টিকে থাকুন আর কোনো পার্ট মিস করবেন না। এই ভিডিওটার প্রত্যেকটা পয়েন্টে কোথাও না কোথাও আমি ক্রুশিয়াল ডেটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনার লং টার্মে টিকে থাকার জন্য বেস্ট রেজাল্ট এনে দেবে। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে ডিসকাস করব। আমি দেখছি যে আগের তুলনায় ভিডিওতে অনেক বেশি পরিমাণ মানুষ লাইক করছেন এবং কমেন্টও করছেন, কোনো প্রবলেম থাকলে সেটাও ডিসকাস করছেন এবং অনেক ভালো ভালো ফিডব্যাকও দিচ্ছেন, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু দেখছি যে অনেকেই সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে এই চ্যানেলের মধ্যে 80%-এর উপর মানুষ যারা রয়েছেন, যারা রেগুলার ভিডিও ফলো করেন, লাইকও করেন, ইভেন কমেন্টও করেন, তারা অনেকেই সাবস্ক্রাইব করেননি।
তাই সাবস্ক্রাইব করতে হয়তো অনেকে ভুলে যাচ্ছেন, তাই একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এই সাবস্ক্রাইব করতে আপনার একটিও টাকা লাগে না। আর আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর সাবস্ক্রাইব করে যদি আপনি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছাবে। আর আপনার একটা সাবস্ক্রাইব আমাকে এই গ্রোথ জার্নিতে হেল্প করবে। তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের স্টেপ বাই স্টেপ প্রসেস বুঝে নিই। এখানে আমরা 3 ধরনের স্টককে ক্যাটার করব। 1 নম্বর হচ্ছে সাইক্লিক্যাল স্টক। সাইক্লিক্যাল স্টক মানে কি, যেই স্টকগুলো প্রপার কোনো একটা সিজনের মধ্যে ভালো পারফর্ম করে আর বাকি সিজনে খারাপ পারফর্ম করে। যেমন ধরুন কোনো স্টক রয়েছে যারা মনসুন সিজনে ভালো পারফর্ম করে, সামার সিজনে ভালো পারফর্ম করে না। কোনো স্টক রয়েছে যারা উইন্টার সিজনে ভালো করে কিন্তু সামারে করে না। এগুলোকে বলা হয় সাইক্লিক্যাল স্টক। অনেক সময় এই ধরনের সাইক্লিক্যাল স্টক 3-4 বছর ধরে কোনো পারফরমেন্সই দেয় না, কোনো রিটার্নই দেয় না, কিন্তু পরবর্তী 3 বছর হাইয়েস্ট রিটার্ন তারা দেয়। এগুলো হচ্ছে সাইক্লিক্যাল স্টক। আর তারপর আমরা ডিসকাস করবো অল অ্যারাউন্ড স্টকস, মানে যেই স্টকসগুলো নর্মাল গ্রোথ জার্নিতে রয়েছে, মার্কেট যেমন যেমন গ্রো করছে সেই স্টকও সেরকমই গ্রো করছে। আর নাম্বার 3-তে ডিসকাস করবো এমন ধরনের স্টক যেটা হচ্ছে নিউ এজ কোম্পানি, যারা নতুন ধরনের বিজনেস মডেল নিয়ে এসেছে এবং তাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস স্টক মার্কেটে কী করে করতে হয়। দেখুন ওভারঅল অ্যানালিসিস একই রকম, কিন্তু আপনাকে আমি 3 ধরনের স্টকস নিয়ে ডেটা দেখাবো এই কারণেই যেন আপনি ওভারঅল সব ধরনের স্টকই নিজে নিজে ফান্ডামেন্টালি চেক করতে পারেন। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা বিষয়, যে আমি এখানে যেই স্টকসগুলো নিয়ে ডিসকাস করছি সেগুলো সব কিছুই স্টাডি পারপাসের জন্য, কোনো স্টকসের মধ্যে বাইং রেকমেন্ডেশন আপনাকে দিচ্ছি না। সেই স্টকের ফান্ডামেন্টাল ডেটা আমরা চেক করে এটাই বুঝবো যে কীভাবে আপনি অন্যান্য কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। তো শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য এই ভিডিওটা বানানো, কোনো রেকমেন্ডেশন হিসাবে আপনি নেবেন না। আপনি এগুলো নিজে নিজে বাড়িতে হোমওয়ার্ক করুন, প্র্যাকটিস করুন, তবে আপনি নিজেও শিখতে পারবেন। দেখুন কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমরা screener.in ওই ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানে দেখুন একটা সার্চ বার রয়েছে। এই সার্চ বারে আমি যে কোম্পানিকে সার্চ করব সেই কোম্পানির নাম এখানে চলে আসবে। যেমন আমি ফার্স্ট একটা সাইক্লিক্যাল স্টক সার্চ করছি, যেটা হচ্ছে বলরামপুর চিনি। তো বলরামপুর চিনি এটা হচ্ছে একটা সাইক্লিক্যাল স্টক। এরা সুগার কেনের উপর সুগার, ইথানল এগুলো বানায়। তো এই স্টকের মধ্যে আপনি যদি একটু নিচে আসেন তাহলে দেখবেন এখানে চার্ট দেখতে পাবেন। এই চার্ট দেখার পরে আরও যদি একটু নিচে আসেন তাহলে দেখবেন এখানে কোয়ার্টারলি রেজাল্ট দেওয়া আছে। কোয়ার্টারলি রেজাল্ট মানে কোনো কোম্পানি প্রতি 3 মাস অন্তর তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট পাবলিশ করে সেবির কাছে। তো সেই রিপোর্ট এখানে দেওয়া থাকে। এই প্রত্যেকটা কোয়ার্টারের আলাদা আলাদা রিপোর্ট দেখে আপনি বুঝতে পারবেন যে কোম্পানি কেমন গ্রোথ করছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোয়ার্টারের রিপোর্ট। এখানে মার্চ 2022, মানে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এন্ডিংয়ের কোয়ার্টার, এখানে এপ্রিল মে জুনের এন্ডিংয়ের কোয়ার্টার, এখানে জুলাই আগস্ট সেপ্টেম্বরের এন্ডিংয়ের কোয়ার্টার, মানে জুলাই আগস্ট সেপ্টেম্বরে যা পারফর্ম করলো সেটা সেপ্টেম্বর কোয়ার্টারে লিখবে। এরকম করে প্রত্যেকটা কোয়ার্টার এখানে দেওয়া আছে। আর এর নিচে যদি আসেন এখানে দেখবেন সেলস দেওয়া আছে, যে কোম্পানি তার সেলস কেমন করলো। এই সেলসের জায়গায় রেভিনিউ থাকতে পারে, সেলস রেভিনিউ মোটামুটি দুটোই একই রকম। এবার দেখুন এই কোম্পানি কী করছে। দেখুন যে মার্চে 2022 সেল করেছে 1280 কোটি টাকার, তারপরে সেল করেছে 1080, কমে গেল, এরপরে সেল কমে গেল। তারপরে দেখুন আবার একটু বাড়লো 1113 কোটি টাকার, আবার কমে গেল 981 কোটি, তারপর আবার 1400 কোটি, আবার 1300, আবার 1500, আবার 1200 থেকে কমে গেল। তো এরকম করে বাড়া কমা কন্টিনিউ করতে থাকছে, মানে কোনো কোয়ার্টারে একটু বেশি সেল করছে, কোনো কোয়ার্টারে কম সেল করছে। এরপরে আসি এক্সপেন্সেসের মধ্যে দেখতে পাবেন যে এই কোম্পানি এই যে 1280 কোটি টাকা সেল করেছে, 1080 কোটি টাকা সেল করেছে, এই সেলটা করার জন্য তার র মেটেরিয়ালসের কস্ট, তার ইলেকট্রিসিটি বিল, মানে সাপোজ কোনো একটা কোম্পানি যেমন ধরুন এরা চিনি তৈরি করে, ইথানল তৈরি করে, তো এইগুলো তৈরি করতে এদের তো একটা র মেটেরিয়ালসের কস্ট রয়েছে, তারপর ইলেকট্রিসিটি বিল রয়েছে, মেশিনারি কস্ট রয়েছে, এই সমস্ত কিছু কস্ট, মানে আপনি টোটাল সেল যা করছেন তার থেকে আপনার যে কস্ট বানানোর যে খরচা সেটাকে বলা হয় এক্সপেন্সেসে। তো এক্সপেন্সেস কত, মানে 1280 কোটি টাকা থেকে এক্সপেন্স করেছে কত, 950 কোটি টাকা। 1080 কোটি টাকা সেল করার পরে এক্সপেন্স করেছে কত, 1036 কোটি টাকা, মানে 1080 কোটি টাকা সেল করেছে, কিন্তু এই সেলটা করার জন্য তাদেরকে এক্সপেন্স মানে খরচা করতে হয়েছে, জিনিসটা বানানোর জন্য খরচা লেগেছে 1036 কোটি টাকা। এখানকার প্লাস আইকনে ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন যে এখানে মেটেরিয়াল কস্ট দেওয়া আছে, এমপ্লয়ি কস্ট দেওয়া রয়েছে, মানে এখানে এই যে প্রোডাকশন করার জন্য তাদের তো এমপ্লয়ীদেরকেও কস্ট দিতে হয়। তো এরকম করে প্রত্যেকটা কস্ট এখানে ইন ডিটেল দেওয়া রয়েছে। এবার দেখুন এই সেল থেকে যত টাকা সেল করলেন তার থেকে যদি এক্সপেন্সটা বাদ দেন, শুধু মার্চের কোয়ার্টারটা হিসাব করুন, তার থেকে যদি এক্সপেন্সটা বাদ দেন তাহলে পেয়ে যাবেন অপারেটিং প্রফিট, মানে 1280 কোটি টাকা থেকে 950 কোটি টাকা বাদ দিলে পেয়ে যাবেন অপারেটিং প্রফিট। মানে সিম্পল ভাবুন না যে আপনি একটা জিনিস বানাতে খরচা করছেন 950 কোটি টাকার, আর সেল করছেন, মানে সেলের টোটাল সেল ফিগার হচ্ছে আপনার 1280 কোটি টাকার। তাহলে 1280 কোটি টাকা থেকে 950 কোটি টাকা বাদ দিলে কী হবে, আপনি ওভারঅল সমস্ত সেল থেকে তার এক্সপেন্সেস বাদ দিয়ে যেটুকু পড়ে থাকলো সেটা হচ্ছে আপনার ওভারঅল অপারেটিং প্রফিট। এবার এই অপারেটিং প্রফিটই কিন্তু শেষ কথা নয়, এই অপারেটিং প্রফিটের উপর এরপরে আসে আদার ইনকাম, মানে এই আদার ইনকাম আছে, মানে অন্যান্য কোথাও ইনভেস্টমেন্ট করেছেন, কোথাও লোন দিয়েছেন, কোথাও ইন্টারেস্ট কামাচ্ছেন, সেখান থেকে আপনি আদার ইনকাম কী করেছেন সেখানে দেওয়া থাকে। তারপরে এখন ধরুন ইন্টারেস্ট, মানে আপনি যদি কোনো লোন টোন নিয়ে থাকেন তার ইন্টারেস্ট আপনাকে কত দিতে হচ্ছে, এগুলো হচ্ছে ইন্টারেস্ট ক্যাটাগরিতে থাকে।
তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন মানে কি, আপনি ধরুন বিভিন্ন মেশিনারি কিনে রেখেছেন বিজনেসের জন্য, তো সেটা তো আস্তে আস্তে ডেপ্রিসিয়েট হবে, মানে তার ভ্যালু আস্তে আস্তে ডাউন হবে, তাই ওটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন কস্ট আপনার এগুলো বাদ যাবে। তো ওভারঅল সব কিছু বাদ দিয়ে আসবে প্রফিট বিফোর ট্যাক্স, মানে 304 কোটি টাকা। মানে এই প্রফিটটা থেকেও আদার্স আরও যে খরচ খরচা বাদ দিলাম, আদার ইনকামটা কিন্তু অ্যাড হলো, এটা 304 কোটি টাকা এলো। তারপর আবার ট্যাক্স বাদ দিলাম, 21% ট্যাক্স বাদ দিয়ে এলো নেট প্রফিট। আর নেট প্রফিট থেকে আমরা পাই ইপিএস, মানে নেট প্রফিটকে আমরা যদি আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে ডিভাইড করি তাহলে পাই ইপিএস, মানে আর্নিং পার শেয়ার, মানে প্রত্যেকটা শেয়ার পিছু আপনার কত টাকা আর্নিং হচ্ছে। সিম্পল, বোঝাতে পারলাম? এবার বিষয় হচ্ছে এই অপারেটিং প্রফিট আর এই যে সেলস, এই দুটো পয়েন্টকে খুব ভালো করে মাথায় রাখবেন। সাপোজ কোনো কোম্পানি যখন সেলস কন্টিনিউয়াস গ্রোয়িং, তখন সে কোম্পানি বেটার মনে করবো আমরা। কিন্তু যদি কোনো কোম্পানি এরকম সেলস যদি ভোলাটাইল থাকে, তাহলে তার স্টক প্রাইসের মধ্যে ভোলাটিলিটি থাকবে। এবং ইভেন শুধু ভোলাটাইলই তাই নয়, এই প্রথমবার দেখুন সেল করে পেলো মার্চ 2022-এ 330 কোটি টাকার প্রফিট করলো, অপারেটিং প্রফিট হলো। কিন্তু পরের মাসে গিয়ে, মানে পরের কোয়ার্টারে গিয়ে এটা হয়ে গেল 44 কোটি, তারপরের কোয়ার্টারে গিয়ে -16 কোটি, মানে লস করতে শুরু করে দিল। তাহলে নিশ্চয়ই স্টক প্রাইসের উপরেও এর ভালো ইম্প্যাক্ট পড়বে, তাই তো? তাহলে দেখুন মার্চের 2022-এর পর থেকেই এই কোম্পানিটা ফল হতে শুরু করলো। কত দূর পর্যন্ত ফল হলো, মানে আলটিমেটলি মার্চ কোয়ার্টার এন্ডিংয়ে হচ্ছে, তাহলে মার্চের পর থেকেই ফলটা শুরু হবে, মার্চ থেকে ফল করতে শুরু করবে সেপ্টেম্বর অবধি। এবার দেখি তো আমরা স্টক প্রাইসের উপর সেটা দেখতে পাচ্ছি কিনা। দেখুন এই কোম্পানি ডেইলি চার্ট আমি ওপেন করে নিয়েছি, এই দেখুন মার্চের পরে, মানে মার্চ কোয়ার্টার রেজাল্ট পাবলিশ হয় এপ্রিলে, মানে অনেক সময় যে রেজাল্টটা দেয় মার্চ পর্যন্ত রেজাল্ট কাউন্ট হয়, কিন্তু রেজাল্টটা দেয় এপ্রিলে। তো এপ্রিলের পর থেকে দেখুন, মানে এক মাসের দেরি হয়ে যায় রেজাল্ট দিতে প্রত্যেকটা কোম্পানি। তো এপ্রিলের পর থেকে দেখুন যে স্টকটা কীরকম বাজে পারফর্ম করেছে, কত দূর অবধি পারফর্ম করেছে। এই দেখুন এপ্রিল থেকে কন্টিনিউয়াস ফল, মানে মার্চের পর থেকে কন্টিনিউয়াস ফল, পুরো এই ফলটা কতদিন অবধি হয়েছে, সেপ্টেম্বর অক্টোবর অবধি ফল হয়েছে, 38%-এরও বেশি এখানে ফল হয়েছে। এবার দেখুন অক্টোবর থেকে আবার তার স্টকটা আপওয়ার্ড জার্নি শুরু করলো। কেন করলো দেখি তো, কিছু আলাদা হচ্ছে কিনা। দেখুন -16 কোটি দেখা যায়, আবার স্টক প্রফিটে চলে এলো, 80 কোটি, আবার 404 কোটি প্রফিটে চলে এলো স্টকটা। তাহলে পরবর্তী দেখুন দুটো কোয়ার্টার স্টক কিন্তু ভালো করলো, তাহলে দেখুন 6 চার্ট প্রাইসের মধ্যে তাই। তার পরবর্তী দুটো কোয়ার্টার দেখুন স্টকটা একটা ভালো পারফর্ম করলো, পরবর্তী দুটো কোয়ার্টার। তাহলে কতদিন অবধি পারফর্ম করলো, এখানে মোটামুটি 33-34% রিটার্ন দিয়ে দিল। তার পরবর্তী সময় স্টকটা আবার ডাউনফল করলো। কেন ডাউনফল করলো, দেখুন তার আবার অপারেটিং প্রফিট খারাপ হতে শুরু করলো। এখানেও দেখুন আবার 163 কোটি, 165 মোটামুটি স্টেবল, এরপরে কমতে শুরু করলো, আবার বাড়লো, মানে এই বাড়া কমা করছে। আবার এখানে 166 কোটি ছিল, সেপ্টেম্বরে আবার 49 কোটি কমে গেল। তা দেখি সেপ্টেম্বরে গিয়ে কী হলো। সেপ্টেম্বরে দেখবো আমরা এই স্টকটা মোটামুটি, এটা সেপ্টেম্বর, দেখুন সেপ্টেম্বর অক্টোবর থেকে রেজাল্ট, মানে এক মাস পরের রেজাল্ট। দেখুন অক্টোবর থেকে স্টকটা আবার 36% ডাউন হয়ে গেল। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম, প্রফিট যেমন যেমন কমলো, স্টকসের প্রাইসের উপরেও ইম্প্যাক্ট আমরা নিতে দেখলাম। মানে শেয়ার হোল্ডাররা এই স্টককে সেল করতে শুরু করলো, কারণ আপনি তো ইনকাম করতে পারছেন না। মনে রাখবেন, তাই স্টক মার্কেটে ইনকামটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার সেম এক্সাম্পল আমি আরও একটা স্টকের মধ্যে দেখি। এইটা যেমন হচ্ছে, আমি আর একটা স্টক ওপেন করে নিয়েছি, এটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম। এটা হচ্ছে অল অ্যারাউন্ড সাইকেলের স্টক, মানে এরা মোটামুটি নর্মাল গ্রোথের সাথে চলে। এটা দেখুন আমরা দেখতে পাচ্ছি কি সেলস বাড়ছে, কোয়ার্টারলি সেলস বাড়ছে, তার সাথে সাথে দেখুন যে প্রফিট, অপারেটিং প্রফিটও কিন্তু কন্টিনিউয়াস বেসিসে বাড়ছে, কন্টিনিউয়াস বাড়তেই থাকছে। এবার দেখুন তাহলে এই স্টকটার লং টার্ম র্যালি দেখুন, আমরা যদি 2022 থেকে এটাকে চেক করি, তাহলে 2022 থেকে স্টকটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, প্রায় 200%-এর উপরেও রিটার্ন এই মুহূর্তে চলছে কন্টিনিউয়াস। দেখুন এখানে একটা সেপ্টেম্বর মাসে ডাউনফল হয়েছিল, কিন্তু সেপ্টেম্বর মাসের এখানে কিন্তু স্টকসের মধ্যে সেরকম নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু হয়নি, যেমন কিছু নেগেটিভ ইম্প্যাক্ট হয়নি। কিন্তু দেখুন যখন বেয়ার মার্কেট সিচুয়েশন আসবে, যখন ওভারঅল সমস্ত সেক্টরই ডাউন থাকবে, তখন কিন্তু স্টকের প্রাইসের উপর ডাউন ট্রেন্ড হবে, ডাউনফল দেখতে পারবো। আমি বলছি না যে এটাই আলটিমেট, যেখানে ডাউনফল থাকবে না, কিন্তু ওই যে বললাম আপনি ভয় পাবেন না। দেখছেন যে সেপ্টেম্বরের পর থেকে কন্টিনিউয়াস আর্নিংস গ্রো করছে, মানে অপারেটিং প্রফিট গ্রো করছে। আর এদিকে যদি দেখেন যে ইপিএস মানে আর্নিং পার শেয়ার, সেটাও কিন্তু কন্টিনিউয়াস বেসিসে গ্রোই করছে। তাহলে তো স্টকের ফান্ডামেন্টালি কোনো প্রবলেম নেই, তাহলে স্টকটা মার্কেটের কন্ডিশনের জন্য ডাউনে যাচ্ছে। তাই দেখুন ঠিক তাই হলো, যখন মার্কেট আবার রিকভার করতে শুরু করলো, স্টকটা কয়েক মাসের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস র্যালি দিয়ে দিল। দেখুন স্টকটা মোটামুটি এখান থেকে 48%-এর র্যালিও দিয়ে দিল। তাই যে ফান্ডামেন্টালি স্ট্রং, সে তার প্রাইসকে একদিন না একদিন ফলো করবে। ঠিক এর উল্টো এক্সাম্পল দেখবো আমরা আরও একটা স্টকের উপর, পেটিএম 197 কমিউনিকেশন, এটা পেটিএমের প্যারেন্ট নেম। তো পেটিএম স্টকের মধ্যে দেখুন এর ঘটনাটা কি। এখানে দেখুন সেলস কন্টিনিউয়াসলি বাড়ছে, লক্ষ্য করছেন সেলস কিন্তু কন্টিনিউয়াস বেসিসে বাড়ছে,
কিন্তু উল্টো দিকে দেখুন অপারেটিং প্রফিট দেখুন -767, -640, -540, -331, মানে মাইনাসে অপারেটিং প্রফিট করছে। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিউ এজ কোম্পানি। আমি বললাম যে আপনাকে নিউ এজ কোম্পানিরও এক্সাম্পল দেবো। তো নিউ এজ কোম্পানিতে কী হলো, মাইনাসে স্টক পারফর্ম করতে শুরু করে দিল। তার মানে কি যে এই কোম্পানিটা প্রফিটেবিলিটি নেই, মানে কোম্পানি লস করে করে সেল বাড়াচ্ছে, সেল ফিগার বাড়ানোর চেষ্টা করছে। তাহলে স্টকসের মধ্যে এফেক্ট, তাই স্টকস হবে চরম ভোলাটাইল, তাই তো। আর ইপিএসও যদি দেখেন, যে ইপিএস এটাও খুব ইম্পর্টেন্ট মেট্রিক। ইপিএসও যদি দেখেন, দেখুন ইপিএস মাইনাস 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 কন্টিনিউয়াস মাইনাস। দেখুন স্টকসের পারফরমেন্স দেখুন। এবার এই স্টকটার আমি উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। উইকলি চার্টে দেখুন স্টকটা কীরকম লেভেলে ডাউনফল। 1900 টাকা থেকে স্টকটা একদম নিচে নেমে এসেছিলো 500 টাকায়। সেখান থেকে আবার কিছুটা র্যালি, আবার ডাউনফল, আবার কিছুটা র্যালি, আবার ডাউনফল, আবার র্যালি, আবার ডাউনফল। বা স্টকটা কতটা পরিমাণ ভোলাটাইল। মানে এই ধরনের স্টকের মধ্যে যদি আপনি এন্ট্রি নিয়ে নেন যার প্রফিটেবিলিটি নেই কিন্তু সেলস বাড়ছে, মানে লস করে করে কোম্পানি সেল দেখাচ্ছে, সেল ফিগার বাড়াচ্ছে, মার্কেট ক্যাপচার করছে। যে কোম্পানি প্রফিটেবলই নয়, নিউ এজ কোম্পানি, দেখুন নিউ এজ কোম্পানি আলাদা সিস্টেম রয়েছে। জোম্যাটো একটা টাইম প্রফিটেবল ছিল না, সে আবার পরবর্তী সময় প্রফিটেবল হয়ে গেছে। কিন্তু পেটিএম প্রফিটেবল হতেই পারছে না। তাই প্রফিটেবল তো একটা টাইম আপনাকে হতেই হবে। আপনি লস কত করবেন? ক্যাশ বার্ন করারও তো একটা লিমিট রয়েছে। এবার এরা কি করছে দেখুন, এরা এখান থেকে আস্তে আস্তে মাইনাসটা কমাতে শুরু করেছিল, মানে আস্তে আস্তে প্রফিটেবিলিটির কাছাকাছি পৌঁছচ্ছিল। মোটামুটি -130 কোটি চলে এসেছিলো, মানে -700 কোটি থেকে -130 কোটিতে চলে এসেছিলো। মানে এক বছরের মধ্যে এই প্রফিট আস্তে আস্তে, মানে যে লস, সেই লসটা আস্তে আস্তে কমাতে শুরু করেছিল। আবার লস বাড়তে লাগলো জুন থেকে, আবার 231, আবার 163, আবার বাড়তে লাগলো, আবার বাড়তে লাগলো, কন্টিনিউয়াস বেড়েই গেল। এই ফাইনালি মার্চের কোয়ার্টারে দেখা যাচ্ছে লস একটু কম। কিন্তু এর অপোজিট জিনিসটা হয়েছে, যেমন যেমন এই কোম্পানির লস কমাতে শুরু করেছে, ঠিক তেমনই এই কোম্পানির সেলসও দেখুন ডিসেম্বর 2023-এর কোয়ার্টারের পর থেকে সেলসও কন্টিনিউয়াস বেসিসে ডাউন। মানে এই টাইমে এসে একটা স্ট্যাগনেন্ট সেলসের মধ্যে পড়ে গেছে। মানে যেখানে 2800 কোটি টাকার পিকে সেল করেছিল, সেখানে কোম্পানি 2200 কোটি টাকা, 1500 কোটি টাকা, 1600 কোটি টাকা, 1800, 1900 এটা চলছে। মানে কন্টিনিউয়াসলি 4-5টা কোয়ার্টার সেলই করতে পারছে না। তার মানে কি বুঝলাম, যে প্রচুর অফার দিত তো সেল নিয়ে আসতো, অফার দেওয়া বন্ধ করে দিয়েছে, সেলসও ডাউন হয়ে গেছে। কিন্তু আপনি এমন যদি কোম্পানি খুঁজে পান যার প্রফিটও কন্টিনিউয়াস বেসিসে গ্রোয়িং এবং সেলসও গ্রো করছে, তাহলে সেটা কিন্তু দারুণ একটা অপরচুনিটি। ঠিক আমরা এই ধরনের এক্সাম্পলই কিন্তু দেখলাম পারসিস্টেন্ট সিস্টেমের ক্ষেত্রে। আমরা কি দেখলাম পারসিস্টেন্ট সিস্টেমের ক্ষেত্রে, যে দেখুন এর কন্টিনিউয়াসলি 1600, 1800, 2000, 2100, 2200 কন্টিনিউয়াসলি সেলস কিন্তু বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে কিন্তু বাড়ছে। আর অপারেটিং প্রফিটও যদি আপনি দেখেন কন্টিনিউয়াস বেসিসে গ্রোয়িং। ইভেন যখন মার্কেট সিচুয়েশান খারাপ ছিল সেপ্টেম্বর মাসে, যখন সমস্ত স্টক ফল করছে, তখনও কিন্তু এই স্টকটা প্রফিটেবিলিটি দেখিয়েছে এবং ইপিএসও কন্টিনিউয়াস বেসিসে গ্রো করেছে। তাই এই ধরনের আপনি যদি আরও অনেক কোম্পানি খুঁজে পেয়ে যান, তাহলে অবশ্যই সেটাকে ওয়াচে রাখুন। তাই বুঝতে পারলেন তো, শুধু সেলসই নয়, প্রফিট হওয়াটাও ইম্পর্টেন্ট। সেলস তো গ্রো করতেই হবে, কিন্তু প্রফিটকে কন্টিনিউয়াস বেসিসে গ্রো করতে হবে স্টকের প্রাইস বাড়ার জন্য। আর শুধু এইটুকু দেখলেই হবে না, এরপরে আসতে হবে আমাদেরকে নেক্সট ধাপে। এরপরের ধাপ হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। এখানে দেখুন, এখানে যে প্রফিটটা দেখতে পাচ্ছেন এটা কি ইয়ারলি বেসিসে দেওয়া রয়েছে। যেমন ধরুন এটা মার্চের ইয়ার এন্ডিং 2014, এটা মার্চের 2015, মার্চের 2016। আমরা এখানে পারসেন্টেজ সিস্টেমে দেখছি। তো এখানে দেখুন সেলস কন্টিনিউয়াস প্রত্যেকটা বছর সেলস পাচ্ছে, মানে এখানে ইয়ারলি সেলস দেওয়া আছে। মানে কি, এটা যেটা কোয়ার্টারলি সেলস দেওয়া হয়, এই সবগুলো কোয়ার্টারকে অ্যাডিশন করে এখানে ইয়ারলি সেলস এখানে দেওয়া থাকে। মানে মার্চের ইয়ার অবধি, মানে এক বছরে সে কতটা সেল করেছে, মানে গত এপ্রিল থেকে শুরু করে মার্চ অবধি, এই মাসের মার্চ পর্যন্ত সে কত সেল করেছে, এটাই এখানে দেওয়া থাকে। তাই মার্চের ইয়ার এন্ডে সেল পেয়ে গেলেন, এক্সপেন্সেস পেয়ে গেলেন, প্রফিটও পেয়ে গেলেন। আর তারপরে হচ্ছে আদার ইনকাম। এবার আদার ইনকামটা এখানে যা ইনকাম ছিল সেটা টোটাল অ্যাডিশন, মানে গোটা বছরের আদার ইনকাম। একটা বিষয় কিন্তু খুব নজর রাখার বিষয়, যে আদার ইনকাম হলে খারাপ নয়, কিন্তু আদার ইনকাম যেন খুব না বেড়ে যায়। দেখা যাচ্ছে অপারেটিং প্রফিট যা আসছে, মানে এখানে 415 অপারেটিং প্রফিট, কিন্তু আদার ইনকাম 31, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে 415 অপারেটিং প্রফিট, কিন্তু আদার ইনকামই 300 কোটি টাকার। তার মানে কি, যে কোম্পানি তার ডে টু ডে অপারেশনস করে টাকা ইনকাম করতে পারছে না। কোম্পানিকে তার ল্যান্ড বিক্রি করতে হচ্ছে, বা অন্যান্য কিছু সেল করছে, বা কোথাও না কোথাও কাউকে লোন দিচ্ছে, সেখান থেকে সে ইন্টারেস্ট কামাচ্ছে, দিয়ে সেখানে সে ইনকাম করছে। তাই আদার ইনকাম নর্মালি থাকুক, প্রবলেম নেই, কোম্পানি যত গ্রো করবে আদার ইনকাম থাকবে, কিন্তু সেটা যেন এমনই না গ্রো করা যায় যে তার মেন যে ইনকাম, মানে অপারেটিং প্রফিটের থেকেও যেন আদার ইনকাম বেড়ে না যায়। এই জিনিসটা কিন্তু বিশেষ নজর রাখবেন। কোম্পানি আদার ইনকাম অনেক সময় শো করে ইপিএসকে গ্রো করার জন্য। তাই এখানে কিন্তু একটা কোম্পানির ট্রিক খেলে, ইপিএসের বুকশিটে দেখায় যে ইপিএস বাড়ছে, মানে আদার ইনকাম বাড়লে ইপিএসটাও বাড়বে। তো আদার ইনকামের মধ্যে দেখিয়ে দেয়। যেমন ধরুন এক্সাম্পল দিয়ে, আমরা এর আগে দেখছিলাম বলরামপুর চিনির এক্সাম্পলে দেখুন, আমরা যদি এখানে প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্টে চলে আসি, তাহলে দেখুন এটা 224 কোটি টাকার মধ্যে আদার ইনকাম করেছে 21 কোটি টাকা। আবার এখানে 414 কোটি টাকার মধ্যে আদার ইনকাম মানে লস করেছে,
130 কোটি টাকার, মানে এখানে 454, এখানে 38 কোটি টাকার, এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু এবার যদি এগিয়ে আসেন, এবার দেখুন এখানে অপারেটিং প্রফিট করছে 786 কোটি টাকার, কিন্তু আদার ইনকাম এই কোম্পানিটা করছে 206 কোটি টাকার। এটা কিন্তু খুব খারাপ, এটা আমাদেরকে দেখতে হবে, নজরে রাখতে হবে। এখানে 704 কোটি টাকা 2025-এ ইনকাম করেছে, অপারেটিং প্রফিট করেছে, কিন্তু আদার ইনকাম করেছে 124 কোটি টাকার। এবার আপনি আদার ইনকামের প্লাসে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে কীভাবে আদার ইনকাম সে করেছে। এক্সেপশনাল আইটেমস কিছু সেল করেছে, মানে কোনো কিছু সেল করতে পারে, ল্যান্ড সেল করে দিতে পারে, হতে পারে যে কোথাও কোনো কোম্পানির বিজনেস রয়েছে, সেই বিজনেসের মধ্যে কোনো একটা এরিয়াতে সেই বিজনেসে ঘাটা হচ্ছে, সেই ল্যান্ডটা সেল করে দিল, সমস্ত মেশিনারি সেল করে দিল, সেটা কিন্তু আদার ইনকামের মধ্যে চলে আসবে। তাই মনে রাখবেন আদার ইনকাম কিন্তু কোম্পানির ডে টু ডে অপারেশনস করে ইনকাম নয়। আদার ইনকাম এক্সেপশনাল কেস, এটা রেকারিং ইনকাম নয়। মানে এটা এই বছর এলো, পরের বছর যা আসবে তার কোনো মানে নেই। আপনি এই বছর কোনো একটা জায়গাতে আপনার লস হচ্ছিল, আপনি ল্যান্ডটা সেল করে দিলেন, একটা ইনকাম চলে এলো, সেল করার পরে একটা প্রফিট হলো, ইনকাম হয়ে গেল ওটা, কিন্তু পরের বছরে কি আবার ল্যান্ড সেল করবেন না তো। তাই আদার ইনকামের উপর আমরা গুরুত্ব দেবো না, আমরা গুরুত্ব দেবো মেন অপারেটিং প্রফিটের উপর বেশি, যে ওটা গ্রো করছে কিনা। তো এই পর্যন্ত দেখতে পেয়ে গেলাম। এরপরে আমরা কি দেখব, এরপরে আমাদের এখানে আর বিশেষ বোঝার বিষয় কিছু নেই। দেখুন এরপর ট্যাক্স, অপারেটিং প্রফিট, প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট মানে সব প্রফিটের মধ্যে থেকে সমস্ত ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন সব কিছু বাদ দেওয়ার পরে এই প্রফিটটা থাকে। এরপরে আমরা চলে যাবো ব্যালেন্স শিটের মধ্যে। দেখুন ব্যালেন্স শিটের মধ্যে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল কেমন। ইকুইটি ক্যাপিটাল মানে হচ্ছে কোম্পানি তার শেয়ারকে সেল করে কত টাকা ক্যাপিটাল নিয়ে এসেছে। যেমন এখানে বলরামপুর চিনি আমরা দেখছি, তো বলরামপুর চিনি দেখুন 24, 24, 23, 23, 22, 21, 20, 20, 20। এবার দেখুন এটা কমছে। এবার এই জিনিসটা একটু বোঝার আছে, এই জিনিসটা যদি কমে বা স্টেবল থাকে তাহলে খুব ভালো, কিন্তু যদি এই জিনিসটা বাড়তে লাগে তাহলে কিন্তু নেগেটিভ। কেন? কারণ যদি কমে তার মানে বুঝতে হবে তার প্রোমোটার সেই কোম্পানির শেয়ার নিজেই বাইব্যাক করে নিচ্ছে, নিজেই কিনে নিচ্ছে, তার মানে প্রোমোটারের সেই কোম্পানির উপর বিশ্বাস রয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে এখানে 24 না হয়ে এটা বাড়তে লাগলো, এই জায়গাটায় তাই ইকুইটি ক্যাপিটাল বাড়তে লাগলো। যেমন ধরুন পেটিএমের এক্সাম্পলে দেখুন, যে পেটিএমের এক্সাম্পলে আমরা কি দেখতে পাবো, আমরা যদি পেটিএমের এক্সাম্পলের মধ্যে ব্যালেন্স শিটে যাই তাহলে দেখবেন যেখানে 30 কোটি টাকার ব্যালেন্স শিট ইকুইটি ক্যাপিটাল ছিল, তারপর 46, 58, 60, 65, 63, 64 এই ক্ষেত্রে বাড়তে লাগলো। তার মানে কি কোম্পানি তার ডে টু ডে অপারেশন চালানোর জন্য তাকে তার শেয়ারকে সেল করে দিতে হচ্ছে, মানে প্রোমোটার তার নিজের স্টেক সেল করে দিচ্ছে। খুব ভালো জিনিস নয় কিন্তু এটা, মানে আপনার কোম্পানিকে আপনি চালাতে পারছেন না, তাই কোম্পানির শেয়ারকে আপনাকে সেল করতে হচ্ছে, খুব নেগেটিভলি ইম্প্যাক্ট হয় এটা। তাই এই জিনিসটা নজরে রাখতে হবে। এরপর হচ্ছে রিজার্ভ, মানে কোম্পানি তার রিজার্ভ কত টাকা রেখেছে, এটা পেটিএমের এক্সাম্পলে দেখছি। এরপর হচ্ছে বরোয়িংস মানে কোম্পানির লোন কত নিয়েছে। দেখুন এখানে বরোয়িংসের মধ্যে আপনি শর্ট টার্ম বরোয়িংস, লং টার্ম বরোয়িংস পেয়ে যাবেন। শর্ট টার্ম বরোয়িংসে বিশেষ প্রবলেম নেই, লং টার্ম বরোয়িংসের মধ্যে আমাদেরকে নজর দিতে হবে। শর্ট টার্ম বরোয়িংস আপনি দেখবেন যে কেমন রয়েছে, কারণ শর্ট টার্ম মানে যেটা 1 বছরের মধ্যে দিতে হবে, এবং বাকি আদার লায়াবিলিটির মধ্যে পাবেন, আদার বরোয়িংসের মধ্যে এগুলো পাবেন। এবার বিষয় হচ্ছে এদের বরোয়িংস দেখুন 15 কোটি টাকা, 932 কোটি টাকা, 400 কোটি টাকা, কোম্পানি কন্টিনিউয়াসলি বড় করছে, মানে লোন নিচ্ছে কন্টিনিউয়াস। তারপরে কি রয়েছে, তারপরে আর বিশেষ দেখার নেই। তারপরে আপনি দেখবেন যে কোম্পানির ফিক্সড অ্যাসেট কী রয়েছে। ফিক্সড অ্যাসেট মানে কোম্পানি দেখুন তার ল্যান্ড, কত টাকার ল্যান্ড কিনেছে, কত টাকার বিল্ডিং বানিয়েছে, কত টাকার প্ল্যান্ট আর মেশিনারি। কোম্পানিকে শুধু তো বিজনেস চালাতে গেলে মেশিনারি লাগবে, ল্যান্ড কিনতে হবে, বিজনেস বানাতে হবে, তাই ওটা তার অ্যাসেটের মধ্যে পড়ে। এই অ্যাসেটটা দেখুন কন্টিনিউয়াসলি গ্রো করছে। এটা নর্মালি একটা বিজনেস যখন বড় হয় এটা নর্মালি গ্রো করতে পারে, প্রবলেম কিছু নেই এটাতে। এরপরে আমাদের যে জিনিসটা দেখার আদার অ্যাসেটের মধ্যে ট্রেড রিসিভেবলস, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। মানে কি, যে কোম্পানি কাউকে কোনো জিনিস সেল করে দিয়েছে, কিন্তু সেল করার পরে সেই টাকা এখন অবধি সে পায়নি, মানে পেতে দেরি হচ্ছে। কত টাকার এখন অবধি টাকা পায়নি, এখানে 89 ক্রোর, মানে 2015-তে, 2016-তে 125, তারপর 258 কোটি টাকা, এরকম করে কন্টিনিউ দেখুন বাড়ছে। এটা খুব একটা ভালো সাইন কিন্তু কোম্পানির জন্য একদমই নয়। আর তাছাড়া লোন অ্যান্ড অ্যাডভান্সেস এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা নয়, এটা নয় যে কোম্পানি নিজে লোন নিয়েছে, এই জিনিসটা এটা যে কোম্পানির অনেক সাবসিডিয়ারি থাকে, মানে আপনার যদি কোম্পানি হয় তো আপনি আপনার কোম্পানির নামে অনেক ছোটো ছোটো কোম্পানি খুলে রাখেন। এবার দেখা যাচ্ছে আপনার কোম্পানি ভালো গ্রো করছে, কিন্তু সেই ছোটো কোম্পানিগুলো ভালো গ্রো করছে না, মানে নেগেটিভলি গ্রো করছে। তাকেও তো আপনাকে বাঁচাতে হবে, তাই তখন আপনি কী করবেন, আপনি আপনার কোম্পানি থেকে, ব্যাংক তখন লোন দেবে না, তা আপনি আপনার কোম্পানি থেকে আপনার প্রফিটের টাকা থেকে লোন দিয়ে দিলেন তাকে। এবার এই জিনিসটা এবার আপনি দেখুন তো, যে সে তার আরও একটা কোম্পানিকে বাঁচানোর জন্য এটা করছে, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট কোথায় করেছিলেন? আপনি ইনভেস্টমেন্ট তো তার প্রপার কোম্পানিতে করেছিলেন, কিন্তু সে আপনারই টাকা, মানে সেই যে লোনটা দিচ্ছে ওটা তো শুধু তার টাকা নয়, আপনারও প্রফিট রয়েছে তার মধ্যে, সে আপনারই টাকা আরও একটা অজানা থার্ড পার্টি কোম্পানিকে দিয়ে দিচ্ছে, যাকে আপনি চিনেন না, জানেন না। তার হতে পারে তার কোনো সাবসিডিয়ারি কোম্পানি, কিন্তু আপনার তাতে কি, সে লোন দিয়ে দিচ্ছে। তো দেখুন পেটিএম কী করেছে,
4 কোটি 17 কোটি 2700 কোটি লোন অ্যান্ড অ্যাডভান্সেস মানে এগুলো দিয়ে রেখেছে। মানে এগুলো কিন্তু বোঝায় যে কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং নাকি উইক, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন আপনি যদি পার্সিস্টেন্ট সিস্টেমের ক্ষেত্রে আদার অ্যাসেটের মধ্যে গিয়ে দেখেন, তাহলে এখানে দেখবেন 200 কোটি 190 কোটি 400 কোটি 500 কোটি, মানে মোটামুটি স্টেবল রয়েছে। এখানে একটু গ্রো করেছে, কিন্তু কোম্পানির প্রফিটও সেরকমই গ্রো করেছে। কোম্পানির প্রফিট গ্রো করছে, বা দেখছেন যে যখন প্রফিট গ্রো করছে, কোম্পানি গ্রো করছে, তখন সে যদি একটু আধটু লোন দেয়, তখন সেটাকে আমরা মেনে নিতে পারবো, সেটা আমরা সহ্য করতে পারবো। কিন্তু যে কোম্পানি অলরেডি লস করছে, যেমন পেটিএমের মতো কোম্পানি, সেই কোম্পানি যদি আবার কাউকে লোনও দিতে শুরু করে, তাহলে বুঝুন একেই নিজে লস করছো, আবার অন্যজনকে দিয়ে লস করাচ্ছ, মানে ওভারঅল ভরাডুবি হচ্ছে সবারই। তাই এই জিনিসগুলো নজরে রাখার বিষয়। এবার হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা এমন যে এখানে কোম্পানি বিশেষ কিছু ম্যানিপুলেশন করতে পারে না। মানে কোম্পানি কিন্তু তার নাম্বারসের প্রচুর ম্যানিপুলেশন করতে পারে। সাপোজ কোনো টাইমে প্রফিট তার কম এলো, অপারেটিং প্রফিট কম এলো, আমি যেমন বললাম আদার ইনকাম দিয়ে ঢেকে দিল, ল্যান্ড বিক্রি করে দিল, তাহলে EPS বেড়ে যাবে। কিন্তু এই জিনিসটা হয় না কখন জানেন? এই জিনিসটা হয় না একমাত্র ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি দেখেন। আপনি যদি কোনো কোম্পানি ক্যাশ ফ্লো দেখেন, তাহলে এই জিনিসটা আপনি দেখতে পাবেন না। ক্যাশ ফ্লো মানে কি জানেন? যে কোনো কোম্পানি সব কিছু করার পরে, সব কিছু সারা দিন সে সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত কাজ করলো, সব কিছু করলো, সব কাজ করার পর বাই করলো, তারপর এক্সপেন্সেস বাদ দিল, ট্যাক্স বাদ দিল, সব কিছু বাদ দিয়ে দিল, এবং ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, তারপরে আপনার লোন অ্যাডভান্সেস যা কিছু পড়েছিল সব বাদ দিল, যা যা তার লায়াবিলিটি ছিল সব বাদ দিল, তারপরে ঘরে কত টাকার লিকুইড ক্যাশে নিয়ে এলো, সেটাই বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাই এখানে কিন্তু কোম্পানি খুব বেশি ম্যানিপুলেট করতে পারে না। এটাই বুঝিয়ে দেয় যে কোম্পানির কতটা স্ট্রং। তার কোনো কোম্পানির ক্যাশ ফ্লো যখন বেশি থাকবে, তখন সে কোম্পানি অ্যাকচুয়ালি হবে স্ট্রং। কেন? কারণ দেখুন কোভিডের মতো কোনো সিচুয়েশন যদি আবার চলে আসে, বা এই ধরনের কোনো নেগেটিভলি ইম্প্যাক্ট কোনো সিচুয়েশন চলে এলো, তখন কোম্পানিকে গ্রো করার জন্য বা কোম্পানিকে স্টেবল রাখার জন্য দরকার লিকুইড ক্যাশের। সেটা কোম্পানি কোথায় থেকে পাবে? সেটা কোম্পানি পাবে তার লিকুইড ক্যাশ ফ্লো থেকে। তো আমরা এখানে পার্সিস্টেন্ট সিস্টেমের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখছি। এখানে দেখুন লেখা আছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, মানে তার ডে টু ডে অপারেশনস করে সে কত টাকা ক্যাশ ঘরে নিয়ে আসছে। এখানে যদি আপনি প্লাস আইকনে ক্লিক করেন, তা দেখতে পাবেন রিসিভেবলস, প্রফিট আফটার অপারেশন, মানে প্রফিট অ্যাকচুয়ালি কত করলো, সব কিছু করার পর প্রফিট কত করলো। রিসিভেবলস মানে হচ্ছে কোম্পানি বাকিদের কাছে কত টাকা পেতে এখনো অবধি বাকি আছে, সেই টাকাটাকে বলা হয় রিসিভেবলস। পেয়েবল মানে কোম্পানির লোককে কত টাকা দিতে বাকি আছে। আর আদার লোন অ্যান্ড অ্যাডভান্সেস, মানে এগুলো সব আপনি পাবেন ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি থেকে। এরপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, এগুলো এর মধ্যে রয়েছে। ডাইরেক্ট ট্যাক্সেস, তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের মধ্যে -51 -28, মানে এখানে আপনি এটা পেলেন। এখানে কি হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটাল আপনার কতটা চেঞ্জেস হচ্ছে, মানে কোন টাকাটা আপনি কোম্পানির মধ্যে লাগিয়ে সেটাকে ওয়ার্কিং করছেন, মানে কন্টিনিউ ওয়ার্কিং প্রসেস রয়েছে কত টাকার মধ্যে। এরপরে আপনি পাবেন ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, কোম্পানি বিভিন্ন ইনভেস্টমেন্ট করে, কোথাও টাকা লাগালো, কোনো বড় ফার্মের উপর টাকা লাগালো, বা কোনো কোম্পানিকে অ্যাকোয়ার করে নিল, ইনভেস্টমেন্ট করলো, সেখান থেকে কি ক্যাশ পাচ্ছে। দেখুন এখানে -198 -230 -86। অ্যাকচুয়ালি এটা মাইনাস কেন? কারণ কোম্পানি অ্যাকচুয়ালি তার পকেট থেকে ইনভেস্টমেন্ট করছে, এবার ইনভেস্টমেন্ট করছে মানে সেটা খরচ হয়ে যাচ্ছে, তাই এটা মাইনাস দেওয়া আছে। এবার আমাদেরকে এখানে দেখতে হবে যে কোম্পানি যেই বিভিন্ন ফিক্সড অ্যাসেট বা বিভিন্ন কোম্পানিকে অ্যাকোয়ার করলো, এই টাকাটা যে খরচা করলো, এই টাকাটা পরে কি ফ্রুটফুল রেজাল্ট আনতে পারছে কোম্পানির জন্য, মানে পরে অ্যাট লাস্ট সেই কোম্পানি কি ভালো বেনিফিট দিচ্ছে। আপনি সাপোজ কোনো একটা কোম্পানিকে অ্যাকোয়ার করলেন, এবার অ্যাকোয়ার করার পর দেখা গেল সেই কোম্পানিটা ভালো পারফর্ম করছে না, তাহলে তো আপনার টাকা ডুবে গেল। এবার দেখা গেল আপনি অ্যাকোয়ার করলেন, কোম্পানিতে আরও ভালো গ্রোথ করতে লাগলো, তাহলে আপনার ওটাতে একটা বেটার অপরচুনিটি আমরা ক্রিয়েট করে। তাই ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি নর্মালি মাইনাস আমরা দেখতে পাই। তো এখানে আদার্স সমস্ত কিছু দেওয়া রয়েছে। এরপর আছে নেট ক্যাশ ফ্লো। তো ওভারঅল লাস্টে কত টাকা ক্যাশ ফ্লো পড়ে থাকলো সেটা এখানে দেখায়। দেখুন এখানে প্রফিটেবিলিটি আছে, একমাত্র কবে ছিল না, একমাত্র আপনার 2018 সালে -12 চলে গেছিলো, মানে নেগেটিভ ক্যাশ ফ্লোতে ছিল। কিন্তু এখানে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ক্যাশ ফ্লো। কিন্তু একই জিনিস আমরা যদি পেটিএমে চেক করি, দেখুন পেটিএমের মধ্যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা যদি যাই, তাহলে দেখুন আমরা পেটিএমে কী দেখতে পাবো। পেটিএমের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আপনি দেখুন যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ পজিটিভ, আবার 2000 কোটি টাকার নেগেটিভ। এখানে দেখুন মার্চের কোয়ার্টারে 2000 কোটি টাকার নেগেটিভ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পেটিএমের। তাই প্রচণ্ড ভোলাটাইল কোম্পানি, আপনি দেখলেন প্রাইসেও দেখলেন, ফান্ডামেন্টালিও দেখলেন, আবার চার্টের মধ্যেও আপনি দেখতে পেলেন একই জিনিস। এরপরে আমরা আপনার পার্সেন্টেজটা খুলে নিচ্ছি, এখানে ভালো করে আমরা ক্লিয়ার বোঝাতে পারবো। এরপর আমরা পাবো রেশিওস। মানে হচ্ছে এখানে ডেটার ডেস মানে হচ্ছে কতদিন ধরে আপনার টাকা কেউ নিয়ে সে শোধ করছে না। আপনি মাল সেল করে দিয়েছেন, কিন্তু সে সেল করার পর টাকাটা ফেরত আসতে কতদিন লাগছে। দেখুন এখানে পার্সেন্ট সিস্টেমের ক্ষেত্রে 66, 69, 66, 69, 50, 60, 50, 60, মানে মোটামুটি ওই 60 দিন, মানে 2 মাসের টাইম পিরিয়ড থাকে টাকা মেটানোর, মানে 2 মাসের তাকে ছাড় দেয় যে তুমি আমাকে 2 মাসের মধ্যে সমস্ত টাকা যেন শোধ করে দিও। আজকে তোমাকে সার্ভিস দিলাম, 2 মাসের মধ্যে টাকা আমাকে শোধ করে দিও। ঠিক আছে, নো প্রবলেম।
এরপর হচ্ছে ইনভেন্টারি ডেজ। অ্যাকচুয়ালি এটা তো সার্ভিসেস সেক্টর, তাই এটার মধ্যে ইনভেন্টারি ডেজ কিছু নেই, কিন্তু আমরা যদি বলরামপুর চিনিতে যাই দেখুন এর মধ্যে ইনভেন্টারি ডেজ আমি পেয়ে যাবেন, কারণ এরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট বিক্রি করছে, মাল সেল করছে অ্যাকচুয়ালি। এখানে ইনভেন্টারি ডেজ কি? এবার ইনভেন্টারি ডেজ মানে কি? ইনভেন্টারি ডেজ মানে হচ্ছে কোনো যখন আপনি সেল করবেন, সেল করলে তো আপনাকে তার অ্যাকচুয়ালি জিনিস মজুত রাখতে হবে, আপনাকে তার স্টক করে রাখতে হবে। স্টক করবেন তবেই না সেখান থেকে সেল করতে পারবেন। তা জিনিস মাল যখন আপনি স্টক করে রাখবেন তখন দেখবেন যে সেই স্টকটা কতদিনে ক্লিয়ার হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বলরামপুর চিনির ক্ষেত্রে 365 দিন লেগে যাচ্ছে স্টক ক্লিয়ার করতে 2014 সালে। 2015 সালে সেটা কমলো 243, আবার 344, 45, 390, 189, 277, আবার 239, আবার 251, 232, 248, 268, 295, মানে মোটামুটি 250 থেকে 300 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেন্টারি সাইকেল চলছে। মানে একবার ইনভেন্টারিতে মাল মজুত হওয়ার পরে 1 বছর লেগে যায় সেল করতে। কেন জানেন? কারণ এটা হচ্ছে সেই সাইক্লিক্যাল সেক্টর, মানে কখনো ভালো সেল হয় তখন ইনভেন্টারি মাল খালি হয়ে যায়, আর কখনো খুব খারাপ সেল হয় তখন ইনভেন্টারি মাল খালি হয় না, পড়েই থাকে। তাই এই জিনিসে একটু প্রবলেম, মানে এগুলো আপনাকে চেক করতে হবে যে কেমন ইনভেন্টারি ক্লিয়ার করতে পারছে। এবার দেখা যাচ্ছে কোম্পানি ইনভেন্টারি ক্লিয়ারই করতে পারছে না, পড়েই থাকছে মাল, তাহলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে জিনিস এবং সেখান থেকে লসও হবে তার কোম্পানির। এরপর আছে ক্যাশ কনভার্সার সাইকেল। ক্যাশ কনভার্সার সাইকেল মানে কি? যে কোনো টাকা যখন আপনি কোম্পানিতে ইনপুট করলেন, সেটা প্রোডাক্ট হওয়ার পরে, সেই প্রোডাক্ট সেল করার পরে সেই টাকার ক্যাশ, মানে কতদিনের মধ্যে আপনি সেই ক্যাশটাকে আবার চেঞ্জ করে আবার আপনার হাতে নিয়ে চলে আসছেন, মানে প্রোডাক্ট থেকে আবার লিকুইড ক্যাশ কতদিনে পরিণত করছেন, সেটাকে বলা হয় ক্যাশ কনভার্সার সাইকেল। এটা যত কম হবে ততই বেটার। এখানে ক্যাশ কনভার্সার সাইকেল কি দেখতে পাচ্ছি? 197, 155, 294, 359, 129, 123, মানে কখনো বাড়ছে কখনো কমছে, যেমন সাইক্লিক্যাল সেক্টর। কিন্তু এটা যে পার্সিস্টেন্ট সিস্টেমের ক্ষেত্রে দেখি, তাহলে পার্সিস্টেন্ট সিস্টেমে ক্যাশ কনভার্সার সাইকেল রয়েছে 66, 69, 67, মানে মোটামুটি 60 দিন 70 দিনের ধারে কাছে, মানে 50 থেকে 60 দিনের মধ্যে ক্যাশ কনভার্সার সাইকেল, মানে যেটা কিনা খুব ভালো সাইকেল। আর ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ আর ROCE, এটা আমাদের বিশেষ প্রয়োজন নেই। আর ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ মানে এই টাকাটা নিয়ে আপনি কতদিন আপনার একটা টাকা কাজে লেগে আছে, মানে 34 দিন ধরে কোনো টাকা লাগানোর পরে সেই টাকাটা কন্টিনিউ ওয়ার্ক ইন প্রোগ্রেসে রয়েছে, মানে সেই কোম্পানিতে টাকাটা লেগে আছে, কোম্পানির টাকাটা কোনো রকম চেঞ্জেস আসছে না, কোম্পানির টাকাটা পড়ে আছে, মানে ওয়ার্কিং হচ্ছে সেই টাকাটার উপরে। এটাও মোটামুটি 30, এটাও খারাপ নয় খুব একটা। আর ROCE মানে এখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা বোঝানো হয়, মানে আপনি যে টাকাটা লাগালেন তার পরিবর্তে আপনি রিটার্ন কত পেলেন, মানে ওই টাকাটার পরিবর্তে কত টাকা রিটার্ন পেলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যত বেটার হবে ততই ভালো। তো এখানে দেখুন অলরেডি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিছু টাইম কমেছে, কিছু টাইম বেড়েছে, এরকম চলছে, তো ওভারঅল 30% রয়েছে, যেটা কিনা খুব ভালো। এরপরে আমরা আসি শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে প্রোমোটারের ব্যাপারটা একটু বুঝুন। যে প্রোমোটারের কাছে 31% ছিল, 31%। প্রোমোটারের কাছে একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রোমোটারের কাছে হয় স্টেবল থাকবে, না হয় বাড়বে। যদি স্টেবল থাকে তাও বেটার, যদি বাড়ে তাও বেটার। আর যদি কমে তাহলে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে প্রোমোটার তার স্টেকটা সেল করে কি কোনো লোন নিচ্ছে, বা প্রোমোটার কি তার স্টেকটা পাবলিকদের মধ্যে সেল করে দিচ্ছে, বা প্রোমোটার এই স্টেকটা সেল করে যাচ্ছে কোথায়, FIDIর কাছে যাচ্ছে, মানে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে তারা হচ্ছে বড় ইনভেস্টার, তাদের হাতে গেলেও কোনো প্রবলেম নেই। সবাই বলবে যে আপনাকে দেখতে হবে যে প্রোমোটারের হাত থেকে কোথায় যাচ্ছে সেটা দেখো, প্রয়োজন নেই। আপনি সিম্পল দেখুন যে পাবলিকের হাতে বাড়ছে কিনা। যদি এই প্রোমোটারের কাছে পার্সেন্টেজ থেকে যায় FIর কাছে, নো প্রবলেম। যদি FIর কাছে পার্সেন্টেজটা যায় DIর কাছে, নো প্রবলেম। যদি DIর কাছে প্রোমোটারের কাছে যায়, নো প্রবলেম। মানে এই তিনজনের মধ্যে যদি ঘোরাঘুরি করে প্রোমোটার, FII, DI, নো প্রবলেম। কিন্তু যদি পাবলিকের কাছে এটা আসতে শুরু করে তাহলে কিন্তু চরম প্রবলেম। তাই এটাকে বিশেষ নজরে আপনাকে রাখতে হবে। তাই কি হচ্ছে 19%, 20%, 20, 19, 18, 17, 16 কমতে লাগলো, পাবলিকের কাছ থেকে কমতে লাগলো। পাবলিকের শেয়ার কিন্তু বিভিন্ন প্রোমোটার বলুন বা বিভিন্ন FIDI বলুন এটা কিনতে লাগলো। পাবলিকের কাছ থেকে যদি কমে তাহলে সেটা বেস্ট, বাড়লে খারাপ, স্টেবল থাকলে নর্মাল, কিন্তু যদি কমে সেটা হচ্ছে বেস্ট অপরচুনিটি আপনার জন্য। তাই এখানে দেখুন পাবলিকের কাছ থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 19 থেকে শুরু করে 17 পৌঁছে গেছে, মানে কমে গেছে। আর সেখানে দেখুন DIর হোল্ডিং মোটামুটি স্টেবল রয়েছে, FIDI সবার হোল্ডিং মোটামুটি স্টেবল, কম বেশি 1-2% ধারে কাছে। আর প্রোমোটার রিসেন্টলি ওই 1% মতো, মোটামুটি ওই 0.6% মতো সেল করেছিল, এবার সেটাও গেছে মোটামুটি DI FIর কাছে গেছে, তো প্রবলেম কিছু নেই। এবার যদি আপনি এটা উল্টো দেখেন, দেখুন পেটিএমের এক্সাম্পলে দেখুন কী হবে। পেটিএমের এক্সাম্পলে যদি এই জিনিসটা দেখে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, দেখুন এখানে প্রোমোটারের কাছে কিছু নেই, এখানে FIDIর কাছে রয়েছে 5%, 77% বাড়ছে, FIDIর কাছে বাড়ছে, আর এখানেও DIর কাছেও বেড়েছে। কিন্তু পাবলিকের কাছে দেখুন প্রথমে ছিল 93%, এখানে কমেছে, এটা পজিটিভ বলা যেতে পারে, এখানে কমছে। কিন্তু এখন অবধি পাবলিকের কাছে 30, 31, 30 এরকম পার্সেন্টেজ রয়েছে। এবার এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে এখন বেটার হচ্ছে, এটা পজিটিভ। কিন্তু তাকে সবার আগে কী করতে হবে, ও যে সেলস আর প্রফিট নিয়ে আসতে হবে। যদি প্রফিট নিয়ে আসে
তবেই আমরা এই নিচের বাকি ক্রাইটেরিয়া চেক করব। যদি প্রফিট মানে যদি কোয়ার্টারলি আর্নিংসের মধ্যে প্রফিট না নিয়ে আসতে পারে, কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে যদি প্রফিট না শো করতে পারে, অপারেটিং প্রফিট সই না করতে পারে, এই যে আজ এই বছর যেমন 1500 কোটি টাকার লস করেছে, যদি এই জিনিসটা নাই করতে পারে তাহলে আমরা এই কোম্পানির নিচের দিকে নামবই না আর বাকি ডিটেলস চেক করে টাইম ওয়েস্ট করবোই না। তাহলে কেমন লাগলো এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস? খুব কি কঠিন লাগলো? আমি সিম্পলভাবে বোঝাতে পেরেছি তো? আপনি যখন এভাবে প্র্যাকটিস করবেন এই জিনিসটা খুবই সিম্পল বোঝা। প্রথম দেখুন যে তার সেলস বাড়ছে কিনা, তার অপারেটিং প্রফিট বাড়ছে কিনা, তার ইপিএস বাড়ছে কিনা, তারপরে আপনি বাকি চেক করতে শুরু করুন। তারপরে আসবে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, কে কত শেয়ার নিল না নিল জেনে কোনো কাজ নেই যতক্ষণ সে প্রফিট না করছে। প্রফিট করলে সব জানুন, প্রফিট না করলে কোনো কিছু জানার প্রয়োজন নেই। আর এই সেম প্রসেসে আপনি যখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন তখন ইনভেস্টমেন্টের সময় আপনার আর ভয় লাগবে না। আর ইনভেস্টমেন্ট করবেন কোথায়? অ্যাঞ্জেল ওয়ানের ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে আর পিন কমেন্টের মধ্যেও লিঙ্ক রয়েছে। দেখুন আমি নিজে পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি আর আমার এই প্ল্যাটফর্মটা ইউজ করতে বেশ ভালো লাগে, কারণ এই অ্যাঞ্জেল ওয়ান থেকে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন, স্টক মার্কেটে এসআইপি করতে পারেন, স্টক মার্কেটে ট্রেডিং করতে পারেন, বাইং করতে পারেন, সেলিং করতে পারেন, অপশনস ট্রেড করতে পারেন, আবার লং টার্মের মধ্যেও আপনি কোনো স্টক বাই বা সেল করতে পারেন। আর এখানে আপনি খুব সুন্দরভাবে চার্ট অ্যানালিসিসও করতে পারেন। তাই সমস্ত রকম ফিচার্স এই অ্যাপের মধ্যে রয়েছে, যে নিচে দেওয়া ডিসক্রিপশন থেকে আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ ইনস্টল করে নিন। উইদাউট এনি এক্সট্রা চার্জেস ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আমি সবসময় আমার সব ভিডিওতে বলি যে ইনভেস্টমেন্ট শুরু করুন মিনিমাম 500 টাকা থেকে। 500 টাকা থেকেও আপনি যখন ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন তখন আপনার হ্যাবিট ক্রিয়েট হবে। আর যান এখনই অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপ ইনস্টল করে নিন। আর আজকের ভিডিও আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন আর নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন। তাদেরকেও জানার সুযোগ করে দিন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এত কঠিন কাজ নয়, এর জন্য সিএ হওয়ার দরকার নেই বা এর জন্য বড় বড় ব্যালেন্স শিট পড়ার দরকার নেই। খুব সিম্পল ওয়েতেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা যায়। যে সিম্পল ওয়েতে যে ট্রিকটা আপনাকে বললাম, যে প্রথমে প্রফিট অ্যান্ড লস দেখুন, যদি ভালো থাকে নিচের দিকে যান, আর যদি ভালো না থাকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এই সেম ওয়েতেও আপনিও নিজে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। অনেক ধন্যবাদ।